শিক্ষার্থীবৃন্দ, আমি অনেকদিন পর তোমাদের সাথে আবার ক্লাসে যুক্ত হলাম। আমার ঢাকা কলেজের বাইরের সারা দেশে যারা এই ক্লাসটা দেখছ তাদের সকলকে এই ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা পড়ব আসলে গতিবিদ্যা, দ্যাট ইজ দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। এই নবম অধ্যায়ের কয়েকটা পার্ট আছে। প্রথম পার্টটি হলো বেগের লব্ধি, বেগের লম্বাংশ, এগুলো নিয়ে আমাদের কাজ, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা। তো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আমরা যখন স্থিতিবিদ্যায় প্রথম চ্যাপ্টারটি পড়িয়েছিলাম, সেখানে আমরা অনেকগুলো থিওরি পড়িয়েছি, সেগুলোই আসলে এই চ্যাপ্টারটাতে আমাদের কাজে লাগবে। যেমন হলো যে বলের সামান্তরিক সূত্র, বলের ত্রিভুজ সূত্র, বলের লম্বাংশ উপপাদ্য, সেই জিনিসগুলোই আমরা এখানে ব্যবহার করব। সেইগুলোই ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারটা কাজ করব। আমাদের এখানে বেগের লব্ধি, ওটা ছিল বলের লব্ধি। তো বেগের লব্ধি আমরা সামান্তরিক সূত্র সেটা দিয়ে শুরু করি। তার আগে বেগ কি সেটা অবশ্য তোমরা জানো, যে একটি নির্দিষ্ট দিকে একটি বস্তুর স্থান পরিবর্তনের হার, দ্যাট ইজ সরণের হার, এটা হচ্ছে আমাদের বেগ। একাধিক বেগ যখন থাকে তখন আমার লব্ধি বের করার প্রশ্নটা আসে। আমরা লব্ধি নির্ণয়ের আমাদের বেগের যে সূত্র সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এটা বলের ক্ষেত্রেও ছিল, সেটা আমরা একটু দেখি। কোন বিন্দুতে একই সময়ে দুটা বেগ যদি ক্রিয়া করে, কোন বিন্দুতে একই সময়ে দুটি বেগ যদি দুটি ভিন্ন দিকে ক্রিয়া করে, তাহলে তার লব্ধি হবে ওই দুইটি দিক বা ওই দুইটি বাহু, যেই রেখা বরাবর বেগ দুটো ক্রিয়া করছে, সেই বাহুগুলোকে যদি আমি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু ধরি এবং সন্নিহিত বাহু ধরে যদি একটি সামান্তরিক অঙ্কন করি, তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর বেগদ্বয়ের লব্ধি ক্রিয়া করবে। বলছি যে উপপাদ্যটা হলো এরকম, স্টেটমেন্টটা এরকম, যে যদি কোন একটি বিন্দুতে কোন একটি বস্তুকণার উপরস্থ কোনো বিন্দুতে একই সময়ে দুইটি বেগ ক্রিয়া করে এবং তাদেরকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা লব্ধির মান ও দিক সূচিত হয়। এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। এইটা থেকে লব্ধি কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখাই। আমরা যদি ভেক্টরের সাহায্যে এটা করতে চাই, তাহলে বলি যে এদিকে ক্রিয়া করছে ইউ একটা ভেক্টর, এদিকে ভি ভেক্টর, আর এটাকে ডাব্লিউ ভেক্টর বললাম লব্ধিটাকে। তাহলে লব্ধি ডাব্লিউ ইকুয়ালস টু ইউ প্লাস ভি, এ হলো আমাদের লব্ধি। এখন লব্ধি ভেক্টরের মধ্যে প্রবেশ করছি, তাহলে এটার মান কত আমরা বের করতে চাই, তখন আমি এটাকে এখানে ধরে নিব যে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো আলফা, আর এই লব্ধি ইউ বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে ডট গুণন যদি আমরা করি ইউ এর সাথে, ডট গুণনের সূত্র আমরা জানি, ভেক্টর থেকে আমরা জানি ডট গুণন হচ্ছে তোমার এই ভেক্টর দ্বয়ের মান ইউ ডাব্লিউ কস থিটা, এই পাশটা হচ্ছে ইউ স্কোয়ার। সেম ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 0, কস 0 মান 1, ইউ ভি কজ আলফা। কেন কজ আলফা?
ইউ ভেক্টর এবং ভি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর ডব্লিউ এবং ইউ এর মধ্যবর্তী কোণ থিটা, এজন্য কস থিটা। তাহলে এখান থেকে আবার আমরা ইউটাকে বাদ দিয়ে ডব্লিউ কস থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস আলফা, এটা 1 নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডব্লিউর সাথে ইউ এর ক্রস প্রোডাক্ট করব। ডব্লিউ ইউ ক্রস ডব্লিউ ক্রস প্রোডাক্ট করলে কি হয়, ভেক্টর দুটার মান তার সাথে তাদের মধ্যবর্তী কোণের সাইন গুণ হয় এবং একটা ইউনিট ভেক্টর আসে। ইউনিট ভেক্টর যখন আসে তখন এই ইউনিট ভেক্টরটাকে বাদ দেওয়াটা আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা যেটা করি, ইউ ডব্লিউ এটা জিরো হয়ে যাবে, জিরো ভেক্টর। দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট অবশ্যই একটা ভেক্টর, ইউ প্লাস ভি, ইউ ক্রস ভি। তাহলে এই দুইটার যদি আমি ভেক্টর গ্রহণ করি তাহলে দুই পাশে দুইটা ইউনিট ভেক্টর আসবে। সেই ইউনিট ভেক্টরটা আমরা বাদ দেবো কিভাবে? এটা তো আসলে একটা ভেক্টরকে দুই সাইড দিয়ে ভাগ করা যায় না, কারণ ভেক্টরের সাথে ভেক্টর দিয়ে ভেক্টরকে ভাগ হয় না। এই জন্য আমরা এখানে এই দুইটার মান, এই দুইটার ভেক্টর দুইটার ক্রস গুণ যদি সমান, তাহলে তাদের মানও সমান হবে। তাহলে আমরা মানটা নেব। মান নিয়ে নিলাম, মান নিলে ইউনিট ভেক্টরটার মান হয়ে যাবে আমার 1, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এখন হয়ে যাবে ইউ ডব্লিউ সাইন থিটা, ইউ এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ থিটা, ইউ ভি সাইন আলফা। বোথ সাইড থেকে ইউ বাদ, ডব্লিউ সাইন থিটা ভি সাইন আলফা। তাহলে এটা হলো 2 নাম্বার। এই দুটোকে যদি আমরা যোগ করি, এখন এই দুটোকে যদি আমরা যোগ করে স্কোয়ার করে যোগ করি তাহলে কি হয়? ডব্লিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা কস স্কোয়ার থিটা প্লাস ডব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা equals to u plus v cos alpha whole square v sin alpha whole square। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব w স্কয়ার। কেন? কারণ w স্কয়ার যদি আমি কমন নিই তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মান 1, এটা লিখলাম না 1। এটাকে যদি আমি স্কয়ার করি, u স্কয়ার প্লাস v স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2 uv cos আলফা প্লাস v স্কয়ার sin স্কয়ার আলফা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখতে পাই আমরা যে v স্কয়ার cos স্কয়ার আলফা, v স্কয়ার sin স্কয়ার আলফা, এই দুটো হয়ে যাবে v স্কয়ার। v স্কয়ার 2uv, তাহলে w স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস টুয়াইস uv cos আলফা। এই সূত্রগুলো তোমরা ফিজিক্সে পড়েছো, ফিজিক্সে এগুলো পড়ানো হয়েছে, ভেক্টর চ্যাপ্টারে পড়ানো হয়েছে, বেগের চ্যাপ্টারে পড়ানো হয়েছে। তা আমরা তারপরও দেখাচ্ছি একটু, যেহেতু এখানে আবার আমাদের আছে। তো w ইকুয়ালস টু রুট ওভার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। এই হলো আমাদের লব্ধি।
এটা হলো বেগদ্বয়ের লব্ধি। যদি বেগ দুইটার মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে তাদের লব্ধি নির্ণয়ের সূত্র হলো এটা। এখন আমরা দিকটা নির্ণয় করব। আমরা 2 নাম্বারকে ভাগ করব 1 নাম্বার দিয়ে। W sin theta W cos theta equals to V sin alpha U plus V cos alpha। এখান থেকে আমি বলতে পারি যে tan theta sin alpha U plus V cos alpha। এইগুলো আমাদের জানা সূত্র, এগুলো জানা সূত্র। একটা জায়গায় কনফিউজড হয়ে যাই আমরা, সেটা হলো যে tan থিটা দিক নির্ণয় করবো মানে কি? দিক যখন নির্ণয় করবো তার মানেটা হলো যে আমরা এই লব্ধিটা আমার কোন বেগের সাথে কত কোণ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে তার দিক। হ্যাঁ, তাহলে দিক হচ্ছে থিটা। থিটা বলছে যে ইউ এর সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা আমরা বের করলাম। তাহলে এটা হয়ে গেল যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স V sin আলফা cos আলফা। এই হলো দিক নির্ণয় সূত্র। এখানে আমাদের বেশিরভাগ ছাত্র কনফিউজড হয়ে যায় যে কোনটার সাথে সাইন কজ নেব আর কোনটা ফ্রি থাকবে। আমি তাদের সুবিধার জন্য বলে দেই যে যেটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, যে বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করছে সেটা ফ্রি থাকবে, আর অন্য বেগটা উপর একবার থাকবে, নিচে একবার প্লাস আকারে থাকবে। উপরটার সাথে সাইন আলফা, নিচেরটার সাথে কজ আলফা। মনে রাখার জন্য বলি, যেহেতু ট্যান এই পাশে থাকে আছে, এই জন্য আমরা এটাকে সাইন আলফা কজ আলফা এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করি। যদি আমি বলতাম যে এই কোণটা কত, ফাই, ধরে নিলাম এটা ফাই, তাহলে টেন ফাই কত? টেন ফাই যেটার সাথে ফাই কোণ উৎপন্ন করছে সেই বেগটা ফ্রি থাকবে, অন্য দুইটা একবার উপরে একবার নিচে, উপরটার সাথে হবে সাইন আলফা, নিচেরটার সাথে হবে কজ আলফা। এভাবে আমরা দুইটা কোণই নির্ণয় করতে পারি যে লব্ধি ইউ এবং ভি যে দুইটা বেগ আছে সেই দুইটার সাথে কি কোণ উৎপন্ন করেছে। এই হলো আমাদের বেগের সামান্তরিকের সূত্র। সেই সামান্তরিকের সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে লব্ধি বের করতে পারি। লব্ধিটা হলো আমাদের W ইকুয়ালস টু দিস, আর কোণ tan থিটা বা থিটা ইকুয়ালস হলো দিস। অন্য কোণটা যদি চাই তাহলে সেটা এইভাবে বের করতে পারি। এই হলো আমাদের বেগের সামান্তরিকের সূত্র। তাহলে আমার ধারণা তোমাদের এইটা সম্পর্কে আগের থেকে যেহেতু একটা কনসেপ্ট আছে, তাহলে আজকের এইটুকুতে আরেকটু ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চলে যাই লম্বাংশ নিয়ে কথা বলবো, বেগের লম্বাংশ। বেগের সামান্তরিকের সূত্র হলো যে দুইটা বেগকে একটা বেগে পরিণত করার ক্ষেত্রে বেগের মানটা কত হবে, বেগটার দিক কি হবে তাই। আর আমরা লম্বাংশের কথা যখন বলছি বা অংশক যখন বলছি, উপাংশ, এটা হচ্ছে যে একটা বেগকে আমি যদি দুইটা দিকে বিভাজিত করি তাহলে সেই বিভাজিত অংশগুলোর মান কি হবে। বিভাজিত অংশগুলোর মান বের করতে হলে অবশ্যই আমাকে জানতে হবে যে আমি কোন দিকে বিভাজিত করব। W একটা বেগ, এটাকে আমি দুইটা দিকে বিভাজিত করতে পারি। সেই বিভাজিত দিক দুইটা আমার W এর দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে এটা আমার জানতে হবে। তো এটা যদি আমরা ধরে নিই আলফা কোণ উৎপন্ন করে, এটা যদি বিটা কোণ উৎপন্ন করে, তো বলের লম্বাংশ যেভাবে করছি আমরা ঠিক সেইভাবে আমরা বলতে চাই যে অনুভূমিক দিকে হচ্ছে এইদিকে লম্বাংশ হচ্ছে W cos আলফা, আর উলম্ব দিকে W
সাইন সাইন আলফা বলি আমরা, উলম্ব দিক যদি বলি এদিকটায়, তাহলে এদিকে আমার দুইটা অংশ। এই হলো আমাদের একটা বলকে যদি আমরা দুইটা দিকে বিভাজিত করতে চাই, বিভাজিত অংশ দুটো হলো একটা হলো ডব্লিউ কজ আলফা, একটা হলো ডব্লিউ সাইন আলফা। লম্বাংশ দুইটা লম্বাংশ, এই দুইটার মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার বিভাজিত অংশ দুইটা হয়ে যাবে এরকম, ডব্লিউ কজ আলফা নিচের দিকে, ডব্লিউ সাইন আলফা লম্ব বরাবর উপর দিকে। এখানে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি না হলেও আমরা করতে পারবো, সেটা সূত্র আলাদা। তাহলে আমাদের বলগুলোকে বিভাজিত আমরা করতে পারি। এই বিভাজিত করা নিয়ে আবার একটা উপপাদ্যও আছে লম্বাংশ নিয়ে, যে কোনো একটি নির্দিষ্ট দিকের সাথে আমার ইউ এবং ভি এই দুইটি বেগ যে কোণ উৎপন্ন করে সেটা হলো একটা আলফা একটা বিটা। তাহলে বলছি যে ওএক্স বরাবর এই বেগ দুইটার লম্বাংশ, ওএক্স বরাবর এই বেগ দুইটির লম্বাংশ, এই বেগ দুইটির লম্বাংশ কত হবে? ইউ কজ আলফা প্লাস ভি সাইন বিটা। এটা হবে একই দিকে লব্ধির লম্বাংশের সমান। লব্ধি যদি ডব্লিউ হয়, লব্ধি যদি ডব্লিউ হয় তাহলে ডব্লিউ, এই ডব্লিউ বেগটা লব্ধিটা ওএক্স এর সাথে কত কোণ উৎপন্ন করে? ধরলাম থিটা। তাহলে ডব্লিউ কস থিটা ইকুয়ালস টু ইউ কস আলফা প্লাস ভি কস বিটা। এটা হচ্ছে বলের লম্বাংশ উপপাদ্য থেকে। এখানে একই রকম ভাবে আমরা বেগের লম্বাংশ উপপাদ্য বলতে পারি, কিন্তু এটাকে ওইভাবে উল্লেখ করা হয় নাই। কিন্তু লম্বাংশগুলো হবে তোমার কি, যে কোনো একটা নির্দিষ্ট দিকে, কোনো বিন্দুতে একই সমক্রিয়াশীল দুইটি বেগের কোনো নির্দিষ্ট দিকে লম্বাংশের সমষ্টি ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। তাহলে একইভাবে আমরা বলতে পারি ডব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ইউ সাইন আলফা ভি সাইন বিটা। এটা হলো উল্লম্ব বরাবর যদি লম্বাংশ নেই, ও এক্স এর উপর লম্ব বরাবর যদি আমি লম্বাংশ নেই, তাহলে হচ্ছে তাহলে এই কয়েকটা সূত্র জানলে আমরা চ্যাপ্টার অঙ্কগুলো, প্রবলেমগুলো করতে পারবো। তাহলে আমরা প্রবলেমে চলে যাই। আমাদের প্রবলেম কিছু আমরা দেখতে চাই। এখানে বেগের সহজ উদাহরণ হিসাবে আমরা পেয়েছি নদী স্রোত, তার সাথে নৌকার বেগ। এই টাইপের প্রবলেমগুলো এখানে বেশি, এই টাইপের প্রবলেমগুলো আমাদের এখানে অনেক বেশি পরিমাণে আছে এই চ্যাপ্টারে। তো প্রথমটাই সেরকম একটা প্রবলেম, যে এস প্রস্থের একটি নদী, এই নদীর প্রস্থ হলো এস। এখানে একজন মানুষ সাঁতার কেটে নদীটা পার হতে চায়। তো বলছে স্রোতহীন অবস্থায়, নদীতে স্রোত থাকবে এটা তো হতে পারে না। তার মানে তার সাঁতার কাটার বেগটা বলে দিচ্ছে, বোঝানোর জন্যই বলছে যে স্রোতহীন একটি নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার জন্য একজন সাঁতারুর টি মিনিট সময় লাগে। এটা হচ্ছে এস মিটার। আর তার সময় লাগে হচ্ছে টি মিনিট। এটা তার সময় লাগে টি মিনিট। স্রোতের বেগটা আমাদের দেওয়া নাই। স্রোত আমরা ধরে নিই যে নদীর পার
প্র্যাকটিক্যালি নদীর পাড় কখনো সমান্তরাল হয় না, কিন্তু আমরা অঙ্ক করার সময় নদীর দুই পাড়টাকে সমান্তরাল রেখা হিসাবে চিন্তা করি। তাহলে 17 যখন তোমার এস প্রস্থের একটি নদী টি মিনিটে পার হচ্ছে, তখন তার বেগ এস বাই টি মিটার পার মিনিট। এটা হচ্ছে তার যে লোকটি সাঁতার কাটতে চায়, সাঁতার কেটে নদী পার হতে চায়, তার বেগ হলো এটা। আরেকটা বিষয় এখানে বলে দেওয়া হচ্ছে যে যদি স্রোত থাকে তাহলে এই নদীটি পার হতে তার সময় লাগবে t1 মিনিট। স্রোত না থাকলে এটা, আর স্রোত থাকলে t1 মিনিট। তাহলে স্রোত না থাকলেও তাকে কিন্তু এস মিটার অতিক্রম, স্রোত থাকলেও তাকে এস মিটার অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে স্রোতের বেগটাই হচ্ছে তার লব্ধি বেগ। সেক্ষেত্রে তার লব্ধি বেগ হচ্ছে এটা এস বাই t1, অর্থাৎ স্রোত থাকা অবস্থায় তার যে বেগ। এত মিটার এখানে একটা জিনিস খেয়াল করো, যখন স্রোত থাকবে, স্রোতের বেগ আমরা ধরে নিই যদি ইউ, যদি স্রোত থাকে তখন একটা লোক যদি সোজাসুজি নদী পাড়ি দিতে চায়, সে কি সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে? সে কখনোই সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে না, স্রোতের কারণে সে এই দিকে চলে যাবে। কিন্তু যদি সোজাসুজি তাকে নদীটি পাড়ি দিতে হয়, তাহলে অবশ্যই তাকে স্রোতের দিকে 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেলে যাত্রা করতে হবে। তাহলে আমরা এই কোণটা ধরে নিলাম যে আলফা। তাহলে এখানে একটা আমরা সামান্তরিক আঁকতে পারি। এই দিক দিয়ে আমার কাজ করতেছে ইউ বেগ, এই দিক দিয়ে সাঁতার যে কাটতেছে লোকটার বেগ, আর ডাব্লিউটা হচ্ছে লব্ধিটা হচ্ছে সোজাসুজি এরকম। এখানে যদি আমরা ও বিন্দু বলি, এটা এ, এই বিন্দুটা বি, সি, এটা নাম দিলাম ডি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস জানি। একটা জানি হচ্ছে যে লোকটা সাঁতার দিয়ে পার হবে তার বেগ ভি হলো এস বাই t1, এস বাই টি, আর তার লব্ধি বেগ সাঁতার স্রোত থাকলে লোকটা নদী পার হতে সময় লাগে t1, এবং সে এস মিটার প্রস্থের নদীটি পাড়ি দিতে পারে। তাহলে সেখানে তার লব্ধি বেগ হচ্ছে এস বাই t1। আমাদের বের করতে হবে স্রোতের বেগ। ওকে, তাহলে আমরা ধরে নেব, ধরি লোকটি এস মিটার প্রস্থের নদী পাড়ি দেওয়ার জন্য ইউ মিটার পার মিনিট বেগে প্রবাহিত নদীর স্রোতের সাথে আলফা কোণে, আলফাটা অবশ্যই এখানে গ্রেটার দেন 90 ডিগ্রি, আলফা কোণে যাত্রা করে ডব্লিউ মিটার পার মিনিট বেগে লোকটি এস মিটার প্রস্থের নদী পাড়ি দেওয়ার জন্য ইউ মিটার পার মিনিট বেগে প্রবাহিত নদীর স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করে ডব্লিউ মিটার পার মিনিট বেগে অপর
পারে t1 মিনিটে পৌঁছায়। তাহলে অপর পারে t1 মিনিটে পৌঁছায়। এই হলো আমাদের স্টেটমেন্ট। স্টেটমেন্টগুলো খুব জরুরি, এইগুলো সুন্দর করে লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লোকটির বেগ v = এত, লব্ধি বেগ এত। এগুলো আমরা, এটা আমার সলিউশনের পার্ট, স্টেটমেন্টের পরে আমরা এটা লিখব। তাহলে এর নিচে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখন আমরা নদীর তীর বরাবর, স্রোতের দিক বরাবর বেগগুলোর লম্বাংশ বের করব। তাহলে স্রোতের দিক বরাবর বেগগুলোর লম্বাংশ, স্রোতের দিক বরাবর বেগগুলির লম্বাংশের সমষ্টি। কি হবে? ইউ, এদিকে ক্রিয়া করছে ইউ, তাহলে ইউ এর দিকেই আমি নিচ্ছি ইউ কজ আলফা, ইউ কজ 0 প্লাস ভি cos alpha equals to w cos 90। যেহেতু এটা লম্বভাবে আছে, সোজাসুজি পার হবে, সোজাসুজি পাড়ি দিবে মানে এটা স্রোতের দিকের সাথে লম্বভাবে থাকবে লব্ধির দিকটি। তাহলে u প্লাস ভি cos alpha equals to 0, এগুলো আমাদের লম্বাংশের সমষ্টি। তাহলে এখান থেকে আমি বলি যে v cos alpha equals to minus u, লব্ধি এবার নির্ণয় করবো যে লব্ধি কত, সূত্র ব্যবহার করে লব্ধি একবার আমরা পেয়েছি, কিন্তু সূত্র ব্যবহার করে আমরা লব্ধি বের করবো যে w স্কোয়ার equals to, লব্ধি হলে শুধু w লিখবো, লব্ধি u স্কোয়ার প্লাস v স্কোয়ার প্লাস টুয়াইস uv cos alpha। এবার বোথ সাইড স্কোয়ার, w স্কোয়ার equals to u স্কোয়ার প্লাস v স্কোয়ার প্লাস টুয়াইস u v cos alpha, মানটা হচ্ছে মাইনাস u, w স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই রিলেশনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এইটাই আমাদের অনেকগুলো এমসিকিউ করতে এগুলো কাজে লাগবে। যে সোজাসুজি নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে বেগ দুইটার সাথে লব্ধির সম্পর্কটা কি, সবসময় লব্ধি যদি স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে হয়, অর্থাৎ নৌকাটি বা লোকটি যদি সোজাসুজি নদী পাড়ি দিতে চায়, তার মানে স্রোতের দিকের সাথে লম্বভাবে সে যাবে, সেই ক্ষেত্রে রিলেশনটা হলো এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার। ভি মানে কি? তাহলে এস স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। তাহলে ইউ হলো আমাদের, এসটাকে বাইরে নিয়ে আসলাম, 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 বাই টি ওয়ান স্কোয়ার। এই হলো আমাদের স্রোতের বেগ। একটা লোক সোজাসুজি নদী পাড়ি দিতে চায়, তার বেগ দেওয়া আছে, সে যে বেগে সে নদী পাড়ি দেয় সেটা দেওয়া আছে, তাহলে স্রোতের বেগ বের করতে হবে। এইভাবে আমরা যদি লোকটার বেগ না দেওয়া থাকতো তাহলে সেটা আমরা বের করতে পারতাম। তাহলে এই হলো আমাদের স্রোত এবং নৌকা নিয়ে কথা।
এই অঙ্কটার সাথে আবার রিলেটেড করে আমাদের কিছু প্রবলেম আছে। যেমন একটা প্রবলেম হলো যে লোকটি T1 সময়ে যদি নদী পাড়ি দেয় এবং T2 সময়ে যদি স্রোতের অনুকূলে সে যেতে পারে, একই পরিমাণ দূরত্ব s পরিমাণ দূরত্ব সে যদি স্রোতের অনুকূলে যায় T2 সময়ে, তাহলে একটা প্রুফ আছে। তাহলে এখান থেকে আমরা এরকম বলতে পারি মানে এই টাইপেরই প্রবলেম। ওখানে শুধু কন্ডিশনটা বলা হয়েছে যে এখানে তো স্রোতের বেগ বের করতে বলছে, ওখানে স্রোতের বেগটা দেওয়া থাকবে এবং লোকটির বেগ দেওয়া থাকবে, স্রোতের বেগ এবং লোকটির বেগ দুটো দেওয়া থাকবে। তারপর বলছে যে লোকটা যদি নদী পার হতে তার T1 সময় লাগে এবং স্রোতের অনুকূলে সে যদি T2 সময়ে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে একটা প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে আমরা ডব্লিউটা লব্ধিটা বের করে নিতে পারি। ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে, দেখো এই প্রবলেমটাতে কিন্তু আমার স্রোতের বেগ এবং লোকটির বেগ অথবা নৌকাটির বেগ যাই বলুক না সেই দুইটা দেওয়া থাকবে। তাহলে লব্ধিটা আমি এইভাবে বের করে নেব। এখন বলছে যে লোকটা হচ্ছে যে এই লব্ধি বেগে T1 সময় নদীটি পাড়ি দেয়। লোকটি আগের প্রশ্নের সাথে একটু পার্থক্য আছে যে আগের প্রশ্নে আমাদের দেওয়া ছিল যে লোকটা T সময়ে S প্রস্থে নদী পাড়ি দিতে পারে স্রোত যদি না থাকে, আর যদি স্রোত থাকে তখন সে T1 সময়ে এই নদীটা পাড়ি দেয়। এখন আমরা T এর কথাটা বলছি না, বলছি যে স্রোত থাকলে লোকটা T1 সময়ে নদীটি পাড়ি দিতে পারবে সোজাসুজি, আর স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগবে T2। তাহলে আমাদের একটা প্রমাণ আছে, সেটা দেখাতে হবে। তাহলে আমরা লব্ধি বেগ এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদের সোজাসুজি নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে W equals to S by T1, S by T1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি V স্কয়ার মাইনাস U স্কয়ার বাই T1। আরেকটা কন্ডিশনের কথা বলছে যে স্রোতের অনুকূলে সে যদি যায় তাহলে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে তার T2 সময় লাগে। তাহলে T2 স্রোতের অনুকূলে তার বেগ কত? স্রোতের অনুকূল অর্থাৎ স্রোত যেদিকে লোকটি সেদিকেই যাবে, তাহলে আমরা এরকম লিখবো স্রোতের অনুকূলে U প্লাস V। একই দিকে হলে বেগ দুইটা সমষ্টি হয়, আর বিপরীত দিকে হলে বিয়োগ হবে, যেটা বড় সেটা আগে মাইনাস ছোটটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি U প্লাস V ইকুয়ালস টু S বাই, এটা হলো 2 নম্বর। আরেকটা জিনিস আমি বলে রাখি যে এই যে আমি এই লব্ধি পর্যন্ত বের করলাম, আগের একদম শুরু থেকে লব্ধি পর্যন্ত আমি যেটা বের করছি, এই জিনিসটা আমাদের এখানকার প্রায় অর্ধেকগুলো অঙ্কতে এই একই কাজটা করতে হয়। ফলে এই জিনিসটা শেখা থাকলে তোমার বুঝতে পারলে তোমার অনেকগুলো প্রবলেম সলভ করতে ইজি হয়ে যাবে। তাহলে 2 নম্বরকে আমরা ভাগ করব 1 নাম্বার দিয়ে। 2 নম্বরকে ভাগ করব 1 নাম্বার দিয়ে। U প্লাস V
divided by v square minus u square equals to s by t2 s by t1 v plus u v plus u দুটি v minus u v plus এখান থেকে আমরা t1 t2 টা আগে লিখি v plus u root over v minus তাহলে t1 t2 v plus u v minus এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে টাইম দুটার অনুপাত হবে এটা রুট ওভার ভি প্লাস ইউ অনুপাত রুট ওভার ভি মাইনাস ইউ। এই হলো আমাদের আরেকটা কোশ্চেন, আগেরটার সাথে সিমিলার আছে দেখে আমি একসাথে করে ফেললাম। আগেরটাতে ছিল যে স্রোতের বেগটা নির্ণয় করতে হবে। তো স্রোতের বেগটা নির্ণয় করতে গিয়ে আমরা স্রোতের বেগ, লোকটার বেগ অথবা নৌকার বেগ যেটাই বলি, স্রোতের বেগ ইউ ভি এর সাথে ডাব্লিউ এর একটা সম্পর্ক বের করছি। এই সম্পর্কটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এইটা দিয়ে আমাদের অনেক এমসিকিউ প্রবলেম করতে হবে, এবং এখানকার এই যে নদী এবং স্রোতের মিলে যত অঙ্ক আছে সবগুলোতেই ওই অংশটুকু কাজে লাগবে। ডব্লিউ স্কয়ার ইকুয়ালস টু লোকটির বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগের স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কি এই প্রবলেমটাতে ছিল কি যে লোকটার এই এস প্রস্থের নদীটি ডাব্লিউ লব্ধি বেগে অর্থাৎ স্রোত থাকা অবস্থায় তার পাড়ি দিতে সময় লাগে টি1 মিনিট, আর যদি স্রোতের অনুকূলে সে নদীর প্রস্থের সমান দূরত্ব যায় সেক্ষেত্রে তার সময় লাগে টি2 মিনিট। তাহলে এই টি1 এবং টি2 অনুপাতটা বের করো। ওকে, এই চিত্রটা আমি রাখছি, একই টাইপের আরেকটা প্রবলেমের কথা বলবো এই জন্য। সেটা হলো যে বলছে যে একটা লোক যদি টি1 সময় ইউ বেগে প্রবাহিত এস প্রস্থের একটি নদী পাড়ি দিতে তার যদি সময় লাগে টি1, পাড়ি দিতে না, পারাপার করতে, পারা মানে যাবে এবং আসবে, এই দুইটা মিলে তার সময় হচ্ছে টি1। আর স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে তার সময় লাগে টি2। আগের অঙ্কের সাথে পার্থক্য হলো কি, আগের অঙ্কে শুধু বলছি আমরা যেতে সময় লাগে টি1, আর এখানে বলছি যে গিয়ে আবার ফিরে আসতে সময় লাগে টি1। ঠিক একই রকম ভাবে বলতেছি যে স্রোতের অনুকূলে গিয়ে এস নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে তার সময় লাগে টি2। তাহলে আমাদের প্রমাণ করতে হবে আরেকটা রাশি, সেটা সেটা আমরা প্রমাণ করতেছি। তাহলে আমার ওই যে বললাম যে শুরু থেকে ডব্লিউ স্কয়ার লব্ধির সাথে যে রিলেশন, লব্ধির সাথে যে লোকটির বেগ, বা এটাকে লোকটার বেগ বলি, এদিকে লোকটাও একটা লোক সাঁতার কেটে যেতে পারে অথবা একটা নৌকা যেতে পারে, এই দুইটার সম্পর্ক, এই তিনটা বেগের সম্পর্ক হলো এরকম। যদি সোজাসুজি নদী পাড়ি দেয়, যদি সোজাসুজি পাড়ি দিতে হয় তাহলে লব্ধি বেগের সাথে নৌকার বেগ বা লোকটার বেগ এবং স্রোতের বেগ, এই তিনটার রিলেশন হলো এটা সোজাসুজি নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে। তো এখানে সোজাসুজির কথাই বলছি আমরা, সোজাসুজি নদী পারাপার করতে তার সময় লাগে টি1, আর নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে তার সময় লাগে টি2। তাহলে টি1টাকে আমরা বলতে পারি, টি1টা কি যাওয়া এবং আসা। তাহলে
এস মিটার দূরত্ব সে গেল, আবার এস মিটার দূরত্ব আসলো, তাহলে কতটুকু দূরত্ব আসলো? তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2s। আমরা এখানে সময় কষ্ট লিখতেছি দূরত্ব বাই বেগ। এটা একটা। আর নদী স্রোতের অনুকূলে যায়, তাহলে স্রোতের অনুকূলে যেতে তার সময় লাগবে কতটুকু? স্রোতের অনুকূলে যেতে তার সময় লাগবে ইউ প্লাস ভি। আসতে তার সময় লাগবে কত? ফিরে আসবে, তাহলে তার বেগটা বেশি, কারণ তা নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে বেশি না হয় তাহলে তো ফিরে আসতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে তার সময় লাগবে এস বাই ভি মাইনাস ইউ। তাহলে এটাই হচ্ছে আমাদের T2। এই হলো আমাদের T2। এখানে লোকটির বেগ হলো ভি আর স্রোতের বেগ হলো ইউ। স্রোতের অনুকূলে যখন যায় তখন হবে ইউ প্লাস ভি, আর স্রোতের প্রতিকূলে যখন সে আসতেছে তখন ভি মাইনাস ইউ, এই বেগে সে আসবে। তাহলে এই হলো দুইটা টাইম আমাদের। প্রথম অংশটা আমাদের সেম, এই রিলেশনটা বের করার ক্ষেত্রে যে প্রসেস আমরা প্রথম অঙ্কটাতে করেছিলাম সেই প্রসেস এইটুকু একইভাবে সবগুলোতে আমাদের করতে হবে। হ্যাঁ, যে আলফা কোণে যাত্রা করবে, আলফা কোণটা হবে 90 ডিগ্রির চেয়ে বড়। হ্যাঁ, তারপর তার লব্ধিটা হবে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি, লম্বাংশ বের করতে হবে, লম্বাংশ নিয়ে তারপর আমরা এই লব্ধির সাথে অন্য বেগ দুইটার, স্রোতের বেগ এবং লোকটির বেগের সম্পর্কটা আমরা বের করব। এইটুকু অংশ, এই তিনটা প্রবলেম আমি বলতেছি, এই তিনটা প্রবলেমের জন্য একই। তাহলে এখন এই দুইটা যদি আমরা অনুপাত করি, T1 বাই T2, তাহলে এটা হচ্ছে 2s ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, 2s ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। টু এস বাদ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার উপরে চলে যাবে, ভি নিচে, তার সাথে রুট ভি স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস। তাহলে সময় দুইটার অনুপাত এই হলো আমাদের অনুপাত, T1 T2 এর অনুপাত। এই হলো আমাদের প্রবলেম। একটা প্রবলেমের সাথে রিলেটেড করে আমরা তিনটা প্রবলেম আসলে দেখলাম, একই টাইপের প্রবলেম। আমরা আরেকটা ক্লাস আমি নেব এই চ্যাপ্টারের উপর নেক্সট দিন। হ্যাঁ, আমরা নেক্সট দিন আরো কিছু প্রবলেম করব। এখন আমি ছোট্ট একটা জিনিস বলি তোমাদের,
ছোট্ট একটা জিনিস কি, এগুলো তোমরা করেছো, এটা হলো যে তিনটা বেগ কোন একটা বিন্দুতে, এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে। এটা কোন একটা বিন্দুতে তিনটা বেগ ক্রিয়া করতেছে, একটা এদিক দিয়ে 13 মিটার পার সেকেন্ড, এদিক দিয়ে 7 মিটার পার সেকেন্ড, আর একটা হলো 8 মিটার পার সেকেন্ড। ক্রিয়া করে এখানে একটা সাম্যাবস্থা সৃষ্টি করছে, অর্থাৎ তিনটা বেগ ক্রিয়ার ফলে এখানে স্থির অবস্থা হয়েছে, যেটা তোমরা বলবিদ্যায় পড়ছো, লামির উপপাদ্যে যে ঘটনাটা করছে। এখানে কিন্তু আমরা বলতেছি চ্যাপ্টারের নাম হচ্ছে সমতলে বস্তু কণার গতি। আমরা এখানে যে বেগগুলো, সমতলে বস্তু কণার যে বেগগুলো কল্পনা করব, যে বেগগুলো নিয়ে কথা বলবো, সেগুলো সবগুলো হচ্ছে সমতলীয়, একই তলে। এটা কখনোই এইরকম দিকে হবে না যে এই তলের উপর অবস্থিত না, এরকম একটা রেখা বরাবরই বেগ ক্রিয়া করতেছে, এরকম কখনোই হবে না। কারণ এরকম হলে আমাদের এই চ্যাপ্টারের সূত্র প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে আবার অন্য সূত্র আছে। তাহলে এখানে আমরা বলতেছি যে ক্ষুদ্রতর বেগ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ এই ক্ষুদ্রতর হলো এই দুটার মধ্যবর্তী কোণ কত। যদি সাম্যাবস্থায় থাকে, তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে তিনটি বেগের মধ্যে যে কোনো একটি হলো অপর দুটির লব্ধির সমান। তিনটি বেগের মধ্যে যে কোনো একটি হলো অপর দুটির লব্ধির সমান। তাহলে আমরা যদি এটাকে, আমরা যেহেতু এই ক্ষুদ্রতর দুইটার মধ্যবর্তী কোণ বের করতে চাই, তাহলে আমি এদের মধ্যবর্তী এই দুইটার লব্ধি ধরে নেব যে 13টা হলো 7 এবং 8 এর লব্ধি। তাহলে আমরা বলতে পারি যে লব্ধি ইকুয়ালস টু স্কোয়ার করলে 49, এখানে 64, হয়ে যাবে 100, 113। cos alpha 56/112, এটা হয়ে যাবে হাফ মানে cos 60 ডিগ্রি। তাহলে আলফা হলো 60 ডিগ্রি। এগুলো হলো এমসিকিউর জন্য প্রবলেম। এমসিকিউতে এই টাইপের প্রবলেম থাকতে পারে, ছোট্ট একটা সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারবো। আমাদের তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, শর্তটা একটা মনে রাখতে হবে, তিনটা বল বা তিনটা বেগ কোনো একটা বস্তু কণার উপর ক্রিয়া করে যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে তাদের যে কোনো একটির মান অপর দুইটির লব্ধির সমান। এই সূত্রটা ব্যবহার করে আমরা কোণগুলো ব্যবহার করতে পারবো খুব সংক্ষেপে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন। আচ্ছা, আগামী দিনে আমরা আরো কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। আজকে কতক্ষণ টাইম হলো? 50 মিনিট। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই চ্যাপ্টার নিয়ে প্রশ্ন থাকে, মেসেজ আকারে দিতে পারো আমার কাছে, যেহেতু আগামী ক্লাসটা আবার এই চ্যাপ্টার উপরে আমি নেব। যদি প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে অ্যান্সার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমাদের ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। শেষ করছি।